আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। নির্বাচন যত দেরি হবে আওয়ামী লীগের অপতৎপরতা ততই বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার জাতি পুনর্গঠন শুরু করতে পারবে। রোববার এক টুইট বার্তায় তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদের স্বার্থে যে ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছে, নির্বাচন দিতে দেরি হলে তা ততই তীব্র হবে। টুইট বার্তায় তিনি বলেন, বিচার বিভাগ, প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকলে দেশ সামনে এগোতে পারবে না। দেশ ও সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলে মনে করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় করণীয় সবকিছুই করবে সরকার। বিমানবন্দরে যাত্রীদের হয়রানি প্রতিরোধে সুনির্দিষ্ট একটি নীতিমালা প্রণয়নের চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি। এটা আসলে একটা সম্মিলিত প্রয়াস হতে হবে। সরকারের একার পক্ষে এই ধরনের গুজবের সাথে ফাইট করা খুব কঠিন। তবে যদি নাগরিক সমাজের পক্ষ থেকে যদি সহযোগিতা আসে, তাহলে গুজব ছড়িয়ে বা অহেতুক আতঙ্ক ছড়িয়ে কেউ আসলে সমাজে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। শপথ নিলেন নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি। সিইসি নাসির উদ্দিন বলেন, কমিশনের উপর সরকারের কোনো চাপ নেই। দীর্ঘদিন মানুষ ভোটের অধিকার বঞ্চিত। যত চ্যালেঞ্জে আসুক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করবেন তারা। শপথ নিয়েই নির্বাচন কমিশন কার্যালয়ে প্রথম অফিস করেন সিইসি সহ 5 কমিশনার। আতিকা রহমানের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। শপথ গ্রহণের জন্য দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে উপস্থিত হন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সহ 4 নির্বাচন কমিশনার। দুপুর 1:30টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শপথ শেষে প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ নেওয়ার সক্ষমতা রয়েছে। মানুষ আন্দোলন করে প্রাণ দিয়েছে, তাই সুষ্ঠু ভোট করাই প্রধান কাজ। শপথ যেটা নিয়েছি, এই শপথের সম্মানটা আমি রাখতে চাই। তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। শপথ শেষে সিইসি ও নির্বাচন কমিশনাররা আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে যান। সেখানে ইসির কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন তারা। সিইসি বলেন, আওয়ামী লীগ সহ কয়েকটি দল নিয়ে বিতর্কের অবসান হলে তাদের নির্বাচনে আসার ব্যাপারে সিদ্ধান্ত হবে। আওয়ামী লীগের এবং তার যে আরো জোটের মধ্যে আর 10-12টা আছে, ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছে, চলছে। আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালাটা হয়ে গেলে আমরাও অপেক্ষা করতেছি যে ফয়সালাটা কি আসে দেখি, তাহলে সেইভাবেই আমরা ব্যবস্থা নিব। সিইসি জানান, চাপমুক্ত থেকে কাজ করবে কমিশন। একতরফা নির্বাচনে কোনো সুযোগ নেই। আগের সরকার চাপ দিয়েছে বিকজ তাদের দলীয় এজেন্ডা ছিল। আমাদের তো কোনো রকমের কোনো চাপ নেই সরকারের তরফ থেকে। যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমাদের ওয়াদা। এবং আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না। আগে ডামি নির্বাচন হয়েছে, আমি নির্বাচন হয়েছে, 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। আমাদের আগমন কিন্তু ওইগুলো মোকাবেলা করার জন্যই। নতুন কমিশন দায়িত্ব নিলেও নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজ চলবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। নির্বাচন কমিশন গঠন করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি নেতারা। স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে দ্রুত সংস্কারের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচন দ্রুত হলে বিশৃঙ্খলা দূর হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান।
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ফ্যাসিস্ট সরকার জনগণের উপর অত্যাচার করে ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় মানুষ আজ মুক্ত বলে মন্তব্য করেন মঈন খান। স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে, এটাই হচ্ছে এই সরকারের মূল এবং প্রধান ম্যান্ডেট, এবং সেই ম্যান্ডেট পালন করার জন্যে যে সমস্ত অত্যাবশ্যকীয় যে সংস্কার আছে সেগুলো তারা সম্পাদন করবে। নির্বাচন কমিশন পুনর্গঠন সেটা তারা করেছে এবং এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনার আয়োজন করে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাব। অনুষ্ঠানে ডাক্তার জাহিদ হোসেন বলেন, জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয় সংসদে, তাই সংসদের নবনির্বাচিত জনপ্রতিনিধিরাই সংস্কার করবে। যত দ্রুততার সঙ্গে আপনি জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে, ষড়যন্ত্র দূর হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেন তুরস্কের নবনিযুক্ত রাষ্ট্রদূত রামিজ সেন। নতুন নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে আশা প্রকাশ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। শপথ নেওয়ার পরবর্তী কার্যক্রম যেগুলো আছে সেগুলো তারা আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে, তো সেটাই প্রত্যাশা থাকবে আগামী দিনের জন্য। রাজধানীর শাহজাহানপুরে কর্মী সভার আয়োজন করে 11 নম্বর ওয়ার্ড যুবদল ঢাকা মহানগর দক্ষিণ। এতে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিব অংশ নেন। জাহিদ রহমান, RTV, ঢাকা। অতীতের যেসব নির্বাচন কমিশন শপথ ভঙ্গ করেছে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে শিক্ষক সমাজ। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে অবাধ, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নাগরিক সমাজ, শিক্ষক ও বুদ্ধিজীবীদের সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সংলাপে এ দাবি জানান তারা। এছাড়া না ভোট ফিরিয়ে আনা, নির্বাচন সংশ্লিষ্ট মামলা নির্বাচন কমিশনকে নিষ্পত্তি করা, স্বচ্ছতা নিশ্চিতকরণ সহ বেশ কিছু পরামর্শ দিয়েছেন নাগরিক সমাজ। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত করা, ইভিএম বনাম অনলাইন ভোট, হলফনামা যাচাই বাছাইয়ের স্বচ্ছতা সহ বিভিন্ন প্রস্তাবনা আসে সংলাপে। আওয়ামী লীগ সরকারের তৈরি আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন এবং কমিশনারদের নিয়োগকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। নির্বাচন ব্যবস্থা সংস্কারে প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করার আহ্বান জানায় সংগঠনের নেতারা। রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠিত কমিটি 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে সার্বিক প্রস্তাব পেশ করার কথা। অথচ তাদের প্রস্তাব দেওয়ার আগেই রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে। এটিকে গণঅভ্যুত্থানের কমিটমেন্টের সাথে বিশ্বাসঘাতকতার শামিল বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। অ্যাটর্নি জেনারেল ও ডিএমপি কমিশনারের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। একই সঙ্গে লাইসেন্সের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে অটোরিকশার অনুমোদন দেওয়ার দাবি তাদের। এদিকে উচ্চ আদালতের নির্দেশনার আলোকে ব্যাটারি চালিত অটোরিকশা সমস্যার সমাধান হবে বলে আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অরণ্য গোফরের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। অটোরিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশনার পর থেকেই আন্দোলনে নামে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। সেই ধারায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন তারা। অটোরিকশা অনুমোদন সহ 12 দফা দাবি জানান ব্যাটারি চালিত রিকশা চালক মালিক সমিতির নেতারা। পরে মিছিল নিয়ে জাতীয় শহীদ মিনারে যান তারা। চালকরা বলেন, রিকশা নিয়ে সড়কে বিশৃঙ্খলা তারাও চান না। অটো যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ যায় একজনের পকেটের টাকা লইয়া যাইবো, চিন্তাই গাড়ি করবো। লাইসেন্স হইলে গাড়ি একটা লাইসেন্স হতে অটো বাড়বেও না আর বিশৃঙ্খল হয়ে চলবেও না। লাইসেন্স হইলে লাইসেন্সের মধ্যে তার একটা দরও দেবে না, আমার লাইসেন্স একটা মামলা হয়ে যেতে পারে, আমি আর গাড়ি চালাতে পারবো না।
প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় রিকশা চালক মালিক সমিতি। অন্যতম দাবি ছিল হাইকোর্টের যেই আদেশ, সেই আদেশ স্থগিত চেয়ে সরকার পক্ষ থেকে যেন আপিল করা হয়। সেই উদ্যোগটি অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে আজকে গ্রহণ করা হয়েছিল এবং ডিএমপি কমিশনারের পক্ষ থেকে রমনার ডিসি তারা বসার জন্য আহ্বান জানিয়েছেন। সেই আলোচনার জন্য আমরা আপাতত আমাদের যেই আন্দোলনটি চলমান ছিল সেটি স্থগিত করছি। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আদালতেই এর নিষ্পত্তি হবে। আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হবে। আন্দোলনের সুযোগ নিয়ে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তাকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কেউ কোনো অরাজকতা করলে তারা আমরা আইনের আওতায়। অরণ্য গফুর, RTV, ঢাকা। ডেঙ্গুতে মৃত্যুর মিছিল যেন থামছে না। গত 24 ঘন্টায় একদিনে মৌসুমের সর্বোচ্চ 11 জনের মৃত্যু হয়েছে। চলতি মাসের গেল 23 দিনে মৃত্যু হলো 133 জনের। এত প্রাণহানির পরও টনক নড়ছে না সংশ্লিষ্টদের, সেই সঙ্গে বাড়ছে না সচেতনতা। রোগী ও স্বজনরা বলছেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিঃস্ব হচ্ছে তারা। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানালেন মাঠ পর্যায়ে মশা নিধনের কার্যক্রম জোরদারের পাশাপাশি সচেতনতা বাড়াতে দৃশ্যমান উদ্যোগ নেওয়া প্রয়োজন। খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করতে গিয়ে এখন দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেবলমাত্র ব্যক্তিগত আক্রোশে সুপরিকল্পিতভাবে মইনুল রোডের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল। স্বামী সন্তান নিয়ে 40 বছর ধরে বসবাস করা বাড়ি থেকে বাস্তুচ্যুত হয়ে সেদিন গুলশান কার্যালয়ে অঝরে কেঁদেছিলেন খালেদা জিয়া। শেখ হাসিনা অবশ্য স্বীকার করেছিলেন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার কথা। ঠিক কি ঘটেছিল সেদিন ফিরে দেখার চেষ্টা করেছেন মাইদুর রহমান রুবেল। কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাইব? সাবেক রাষ্ট্রপতি কিংবা সাবেক সেনা প্রধানের সহধর্মিনী নয়, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। কি এমন ঘটেছিল যে এক কাপড়ে নিজ গৃহ থেকে অপমান অপদস্থ করে বের করে দেওয়া হয় তাকে? লজ্জায় অপমানে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েছিলেন খালেদা জিয়া। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট। তার এমন কান্নার পেছনের গল্প জানেন না তরুণ প্রজন্মের অনেকেই। এক যুগেরও বেশি সময় অর্থাৎ 14 বছর পার হলেও সেদিন কি ঘটেছিল তা অজানা জাতির কাছে। 13 নভেম্বর 2010 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে কিভাবে বের করে দেওয়া হয় তার কিছু ভিডিও পাওয়া যায়। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন, কোনো আবার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। গোপনে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় বাসার সোফায় বসে আছেন খালেদা জিয়া। তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদে নেতৃত্ব দেয়া কর্মকর্তারা। আচ্ছা যাই হোক ম্যাডাম, এখন আপনাকে আপনাদের সাথে একটু আসতে হবে, সহযোগিতা করতে হবে। না আমি এখন বের হব। আপনি কখন বের হবেন? খালেদা জিয়া সুপ্রিম কোর্টের আপিল শুনানি অবধি অপেক্ষা করতে বললেও সে কথা কানেই তোলেননি উচ্ছেদকারীরা। তারা 29 তারিখ ডেট দিয়েছে শুনানির জন্য। শুনানি পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতেই হবে। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। সংবাদ সম্মেলনে খালেদা জিয়া জোর করে তুলে নিয়ে আসার যে অভিযোগ করেছিলেন গোপনে ধারণ করা ভিডিওতে মিলল তার সত্যতা। দরজা খুলতে অস্বীকৃতি জানালে বাসার দরজা ভাঙার শব্দ পাওয়া যায় সেই ভিডিওতে। পরবর্তীতে গণমাধ্যমের যখন খালেদা জিয়ার বাসায় যাওয়ার অনুমতি মেলে তখন দেখা যায় শোবার ঘরের দরজার তালা লাগানোর জায়গাটি ভাঙা, বাড়ির মূল ফটকের সিটকিনিও ভাঙা। তবে সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি তৎকালীন দায়িত্বপ্রাপ্তদের। যদিও সংবাদ সম্মেলন করে তৎকালীন আইএসপিআর কর্মকর্তা খালেদা জিয়াকে বের করে দেওয়ার কথা অস্বীকার করে উল্টো তার উপরই দোষ চাপিয়েছিলেন। টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেয়া, দরজার তালা ভাঙা, এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা, নিকটাত্মীয়ের সাথে অসদাচরণ নিতান্তই অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে উচ্ছেদ করেছিল, পতনের আগের বছর লন্ডনে এক অনুষ্ঠানে তা স্বীকার করেন দাম্ভিকতার সাথেই। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম
যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বাইর করে দেবো। সেদিন খালেদা জিয়ার কান্নায় চোখের জল এসেছিল উপস্থিত নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষের। এর 14 বছর পর শেখ হাসিনার পরিণতি সবারই জানা। 14 বছর আগে ক্যান্টনমেন্টের শহীদ মইনুলের বাসা থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বের করে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বসে খালেদা জিয়ার সেই কান্নার ভিডিও হয়তো দেখে তিনি উপভোগ করছিলেন। কিন্তু 14 বছর পর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শুধু গণভবনই নয়, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনাকে। কিন্তু তার পাশে দাঁড়ানোর তখন আর কেউ ছিল না। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। 5টি বিসিএস পরীক্ষার মাধ্যমে 2 বছরের কম সময়ের মধ্যে 18,000-এর বেশি চাকরি প্রত্যাশীকে নিয়োগ দেওয়া হবে। সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ পরিকল্পনার কথা জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। তিনি জানান 3,487 জন নিয়োগে 47তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি শিগগির প্রকাশ করা হবে। এছাড়া সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় 1 মাস বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ক্যাডার ও নন ক্যাডার পদে 18,149 জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান 43 থেকে 47তম বিসিএস এর মাধ্যমে এ নিয়োগ দেওয়া হবে। আমরা ইমিডিয়েট বিসিএস এ 18,154 জনকে নিয়োগ দিতে পারবো। ক্যাডারে হলো 12,710, নন ক্যাডার হলো 5,439। ক্যাডার পদে 43তম বিসিএস এ 2,064 জন, 44তম বিসিএস এ 1,710 জন, 45তম বিসিএস এ 2,309 জন, 46তম বিসিএস এ 3,140 জন এবং 47তম বিসিএস এ 3,447 জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া নন ক্যাডার পদে 43তম বিসিএস এ 642 জন, 44তম বিসিএস এর 1,791 জন, 45তম বিসিএস এর 1,570 জন, 46তম বিসিএস এর 1,111 জন এবং 47তম বিসিএস এ 325 জন নিয়োগ দেয়া হবে। পিএসসি কে বলা হয়েছে যে বিজ্ঞাপন করার পর থেকে যত মান পাওয়ার লাগে আমরা দিব, এবার জন্য এবার 2 বছর না লাগে। 43তম বিসিএস এর গ্যাজেটে প্রকাশিত 2064 জন আগামী 1 জানুয়ারি যোগদান করবে। আর শিগগিরই 47তম বিসিএস এর বিজ্ঞপ্তি দেয়া হবে জানান সচিব। 1 জানুয়ারি 2025 যোগদান করার কথা। তাদের ব্যাপারে সর্বশেষ এনএসআই এবং ডিজিএফ এর মাধ্যমে একটা অধিকতর যাচাই চলছে। 47তম বিসিএস, যেটা নিট অ্যান্ড ক্লিন, এটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। 3,487টি পদের বিজ্ঞপ্তি জারির পর্যায়ে। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় চলতি বছরের 30 নভেম্বর থাকলেও তা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আপনারা ভালো জানেন। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। রাতের সংবাদে পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।